বন্ধুরা, যখন কেউ আপনার কষ্টার্জিত টাকা চায় তখন তার লজ্জিত হওয়া উচিত, কিন্তু আপনি হন কেন? কারণ আপনি মানসিক ব্ল্যাকমেলের শিকার। আজ আমরা এই ভয়কে একেবারে গোড়া থেকে নির্মূল করব। আমি আপনাদের এমন 5টি প্রশ্ন দেব যা জিজ্ঞাসা করলে সেই ব্যক্তি পালিয়ে যাবে, আর মজার ব্যাপার হলো তাদের চোখে আপনাকে খারাপও মনে হবে না। সম্পর্ক এবং টাকার হিসাব খুব অদ্ভুত। আমরা প্রায়ই শুনি যে বিপদের সময় আমাদের প্রিয়জনদের সাহায্য করা উচিত, কিন্তু চাণক্য এই অনুভূতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ঋণ হল একটি উইপকার মতো, যা কেবল সম্পদই ক্ষয় করে না, বরং যে সম্পর্কগুলোকে সে টিকিয়ে রাখে সেগুলোকেও নষ্ট করে দেয়। আপনার অতীতের অভিজ্ঞতার কথা একবার ভাবুন। কতবার আপনি কোনো নিকটাত্মীয়, বন্ধু বা আত্মীয়কে টাকা ধার দিয়েছেন আর তারপরেই দেখেছেন সেই ব্যক্তি আপনার জীবন থেকে উধাও হয়ে গেছে? অথবা যখন আপনি আপনার টাকা ফেরত চেয়েছেন তখন সারা বিশ্বের চোখে আপনাকে খলনায়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে? সমস্যাটা টাকা নিজে নয়, সমস্যা হলো আপনি পরিস্থিতিটা কিভাবে সামলাচ্ছেন। বেশিরভাগ মানুষ প্রতারিত হন কারণ তারা না বলার অপরাধবোধকে ভয় পান। তারা বিশ্বাস করেন যে প্রত্যাখ্যান করলে সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু কঠোর সত্য হল, টাকা দিলে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা 100% বেড়ে যায়। আজ আমরা চাণক্যের অর্থনীতি এবং আধুনিক মনোবিজ্ঞান ব্যবহার করে এমন একটি সুরক্ষা কবচ তৈরি করব যা সাপকে মেরে ফেলবে এবং লাঠিটিকে অক্ষত রাখবে। কিন্তু সেই প্রশ্নগুলোতে যাওয়ার আগে চলুন পরবর্তী ধাপটি দেখে নেওয়া যাক। যিনি টাকা চাইছেন তার মনে যে মনোবিজ্ঞান কাজ করে তা আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে। এটা ভীষণ ভীতিকর হতে পারে। যখন কোনো আত্মীয় আপনার কাছে টাকা চায়, তারা আপনাকে মানুষ হিসেবে নয়, বরং একটি সম্পদ হিসেবে দেখে। তাদের চোখে আপনি এমন এক ব্যাংক যেখানে কোনো কাগজপত্র নেই, কোনো সুদের হার নেই এবং টাকা ফেরতের কোনো নির্দিষ্ট তারিখও নেই। এটা তাদের দোষ নয়, সহজতম পথ বেছে নেওয়াই মানুষের স্বভাব। ব্যাংক থেকে ঋণ নেওয়া একটি ঝামেলার কাজ, এর জন্য জামানত লাগে, দায়বদ্ধতা থাকে। কিন্তু আপনার কাছে টাকা চাওয়াটা সহজ। আপনাকে কেবল মুখটা বিষণ্ণ করে পুরনো স্মৃতি মনে করতে হয়, আর সেখানেই আপনি পরাজিত হন। আবেগের বশে আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ ও বার্ধক্যের জন্য জমানো কষ্টার্জিত অর্থ এমন এক হাতে তুলে দেন যেখান থেকে তা ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। চাণক্য বলতেন, যে ব্যক্তি তার সঞ্চিত সম্পদ কঠোরভাবে রক্ষা করে না, সে শেষ পর্যন্ত তার পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। তাই আজ থেকেই আপনাকে দাতার মতো চিন্তা করা বন্ধ করে বিনিয়োগকারীর মতো চিন্তা শুরু করতে হবে। কিন্তু এই পরিবর্তনটা অত সহজ নয়। এর জন্য আপনাকে চাণক্যের প্রথম নিয়মটি অনুসরণ করতে হবে, যা 90% মানুষই জানে না এবং এ কারণেই তারা তাদের অর্থ হারায়। এই প্রথম নিয়মটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিষিদ্ধ করে। যখনই কেউ আপনার কাছে টাকা চাইবে, জরুরি অবস্থা যতই গুরুতর হোক না কেন, কোনো অবস্থাতেই সেই মুহূর্তে হ্যাঁ বা না বলবেন না। এটা শুনতে সহজ মনে হলেও সেই মুহূর্তের চাপ প্রচণ্ড। আপনার সামনের লোকটি হয়তো কাঁদছে, অনুনয় করছে বা গালিগালাজ করছে, কিন্তু আপনাকে পাথরের মতো কঠিন হতে হবে। আপনাকে কেবল একটি বাক্যই বলতে হবে, আমি বুঝতে পারছি আপনি সমস্যায় আছেন, কিন্তু আমার টাকা বিভিন্ন জায়গার আটকে আছে। আমাকে আমার অ্যাকাউন্টগুলো দেখতে হবে এবং আমার স্ত্রী বা বাবার সাথে কথা বলতে হবে। আমি আপনাকে 24 ঘন্টার মধ্যে জানাবো। এই 24 ঘন্টার নিয়মটি আপনার সবচেয়ে বড় অস্ত্র। এটি আপনাকে ভাবার জন্য সময় দেয়, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল এটি অন্য ব্যক্তির মিথ্যা যাচাই করার একটি চালুনির মতো। যদি তাদের প্রয়োজন সত্যি জীবন মরণের প্রশ্ন হয়, তবে তারা 24 ঘন্টা অপেক্ষা করবে না, তারা অন্য কারোর কাছে চলে যাবে। কিন্তু যদি তারা জুয়া, ফটকাবাজি বা অন্য কোনো তুচ্ছ খরচের জন্য টাকা চায়, তবে তারা অপেক্ষা করবে। এই 24 ঘন্টার ব্যবধান তাদের বুঝিয়ে দেয় যে আপনি সহজ শিকার নন, আপনি সাথে করে টাকা নিয়ে ঘোরেন না। কিন্তু মনে রাখবেন, সময় চাওয়াটা কেবল একটি ঢাল, তলোয়ার নয়। আসল খেলা শুরু হয় যখন 24 ঘন্টা পার হয়ে যায় এবং তারা আবার ফোন করে। এখন আপনাকে তাই করতে হবে যা একটি ব্যাংক করে, কিন্তু আপনার নিজের শর্তে। এখন আমরা সেই পর্যায়ে প্রবেশ করছি যাকে চাণক্য গুপ্তচর্যবৃত্তি বা যাচাই বলেছেন। 24 ঘন্টা পর তারা আবার যোগাযোগ করলে ঘাবড়ে যাবেন না। আপনার কাছে কেন টাকা নেই তার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং আপনাকে এমন প্রশ্ন করতে হবে যা তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করে দেবে। যখন কোনো ব্যাংক আপনাকে ঋণ দেয়, তখন তারা জিজ্ঞাসা করে না যে আপনি কতটা সমস্যায় আছেন, তারা জিজ্ঞাসা করে আপনি কিভাবে তা শোধ করবেন। আপনাকেও ঠিক তাই করতে হবে, কিন্তু আপনার জিজ্ঞাসা করার ভঙ্গিটি খুব কৌশলী হওয়া উচিত, যাতে আপনাকে অভদ্র মনে না হয়। তাদের কাছে আপনার প্রথম প্রশ্নটি হওয়া উচিত, ভাই, আমি সাহায্য করার চেষ্টা করতে পারি, কিন্তু আমি জানতে চাই আপনার এই টাকাটা আসলে কিসের জন্য প্রয়োজন। মনোযোগ দিন, আমি বলেছি আসলে। চাণক্য বলেন, টাকা শুধু বেঁচে থাকার জন্য ব্যবহার করা উচিত, দেখানোর জন্য নয়। যখন কেউ ঋণ চায়, তখন একটু গোয়েন্দার মতো হন। বাড়িতে কি সত্যিই কোনো জরুরি চিকিৎসা পরিস্থিতি চলছে? কারোর জীবন কি বিপদে আছে?
যদি তাই হয় তবে সাহায্য করা মানবিক। কিন্তু কঠিন সত্য হল ৮০% মানুষ নিজেদের ইচ্ছা পূরণের জন্য জরুরি অবস্থার অজুহাতে টাকা চায়। যদি তারা তাদের মেয়ের বিয়ের জন্য ১০ রকমের মিষ্টি তৈরি করতে, নতুন গাড়ির ডাউন পেমেন্ট দিতে বা জুয়া ও শেয়ার বাজারে হওয়ার লোকসান মেটাতে টাকা চায়, তাহলে সতর্ক থাকুন। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে সীমা লঙ্ঘিতকে সাহায্য করা মানে তাকে আত্মহত্যা করার জন্য দড়ি ধরিয়ে দেওয়া। যদি আপনি তাদের কোনো শখের জন্য টাকা দেন, তাহলে নিশ্চিত হন যে সেই টাকা যেন আর কখনও ফেরত না দেওয়া হয়, কারণ শখের আকাঙ্ক্ষা অফুরন্ত। এই ধরনের লোকদের না বলাটা তাদের সাহায্য করারই সমতুল্য। এবার আসা যাক দ্বিতীয় এবং সবচেয়ে বিপজ্জনক প্রশ্নে। এই প্রশ্নটি একটি মনস্তাত্ত্বিক বোমার মতো। এই প্রশ্নটি করলে অর্ধেক প্রতারক পালিয়ে যাবে। আপনাকে সতর্ক থাকতে হবে। আমি আপনার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছি, ভাই, আমি আপনাকে টাকাটা দেব, কিন্তু আগামী ৩ মাসের মধ্যে আমার তা ফেরত চাই। সুতরাং টাকা ফেরত দেওয়ার জন্য আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা কি? টাকাটা আপনি কোথা থেকে জোগাড় করবেন? মনোযোগ দিন। আপনি জিজ্ঞাসা করছেন না কখন টাকা দেবেন, আপনি জিজ্ঞাসা করছেন কোথায় টাকা দেবেন। একজন সৎ মানুষের একটি পক্ষা পরিকল্পনা থাকবে, যেমন আমার ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হতে চলেছে বা আমার বেতন আসছে। কিন্তু যে আপনাকে ঠকাতে চাইবে সেই প্রশ্ন শুনে ভয় পেয়ে যাবে। তারা অস্পষ্টভাবে কথা বলবে, আরে চিন্তা করবেন না, আমি দিয়ে দেব, তাই না? বা আপনি কি আমাকে বিশ্বাস করেন না? যখন তারা এটা বলবে তখন বিপদটা বুঝবেন। এই বিশ্বাস শব্দটি হল সেই ফাঁদ যাতে আপনাকে প্রলুব্ধ করা হচ্ছে। এখানে আপনাকে চাণক্যের কঠোর স্পষ্টতা ব্যবহার করতে হবে। আপনাকে তাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে অথবা ফোনে শান্ত স্বরে বলতে হবে। আপনি ঈশ্বরকেও বিশ্বাস করতে পারেন, কিন্তু প্রসাদ তো লাইনে দাঁড়িয়েই পেতে হয়। দেখুন, আমাদের সম্পর্ক টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার টাকা ফেরত দেওয়ার কোনো পক্ষা পরিকল্পনা না থাকে এবং আপনি টাকাটা ফেরত না দিতে পারেন, তাহলে টাকাটা নষ্ট হলেও আমার দুঃখ হবে না। তোমাকে হারালে আমার খুব কষ্ট হবে, আর আমি টাকার জন্য এই সম্পর্কটা নষ্ট করতে চাই না। দেখো তুমি কি করেছ, তুমি না বলনি, তুমি আপনি বলটা তাদের কোর্টে ঠেলে দিয়েছেন। আপনি প্রমাণ করেছেন যে আপনি টাকার লোভে নন, আপনি এই সম্পর্কের রক্ষক। এই যুক্তি তাদের চুপ করিয়ে দেয়। তারা আপনার সাথে তর্ক করতে পারে না, কারণ আপনি সম্পর্কটিকে রক্ষা করেছেন। চাণক্যের নিয়ম কঠোর। একজন অক্ষম ব্যক্তিকে ঋণ দেওয়া কুয়োয় পাথর ছোড়ার মতো। যদি তাদের আয়ের কোনো উৎস না থাকে এবং তারপরেও আপনি তাদের টাকা দেন, তবে তাকে ঋণ বলবেন না, একে দান বলুন, এবং তা ফেরত পাওয়ার কথা ভুলে যান। যদি তাদের পরিকল্পনা অলীক মনে হয়, তবে বুঝবেন যে তারা টাকা চাইছে না, তারা আপনার কাছ থেকে তা ছিনিয়ে নিচ্ছে। বন্ধুরা, আমরা এ পর্যন্ত ২টি রক্ষাকবচ তৈরি করেছি, কিন্তু কিছু মানুষ খুব একগুঁয়ে হয়। তারা বলবে, না না, আমি অবশ্যই আপনাকে টাকা দেব, আমি শপথ করছি। এই ধরনের মানুষদের জন্য চাণক্য একটি ব্রহ্মাস্ত্রের বর্ণনা দিয়েছেন, যা তাদের সমস্ত অহংকার দূর করে দেবে। আর সেই পদ্ধতিটি এতটাই অব্যর্থ যে তা শুনে আপনি অবাক হয়ে যাবেন। এটা তৃতীয় এবং সবচেয়ে তিক্ত প্রশ্ন, এবং আপনার উচিত তাদেরকে নয়, বরং তাদের অতীতকে জিজ্ঞাসা করা। তাদের অতীত রেকর্ড কি? চাণক্য বলতেন যে প্রকৃতি কখনো বদলায় না। আপনি একটি নিম গাছে দুধ ও ঘি দিয়ে জল দিতে পারেন, কিন্তু তা মিষ্টি হবে না। একইভাবে যে ব্যক্তি অন্যের টাকা আত্মসাৎ করেছে, সে আপনার টাকাও ফেরত দেবে না। আবেগে ভেসে যাবেন না, একটু খোঁজখবর নিন। খুঁজে বের করুন সে আগে অন্য কারো কাছ থেকে টাকা ধার করেছে কিনা। সে কি সময়মতো তার ব্যাংকের ঋণ শোধ করেছে, নাকি সে এমন ধরনের মানুষ যে ধার করে আর তারপর ফোন বন্ধ করে দেয়। যদি আপনি আবিষ্কার করেন যে তার রেকর্ড খারাপ এবং সে আপনাকে বলে, আমি বদলে গেছি ভাই, তবে তাকে বিশ্বাস করুন, মনে রাখবেন সে মিথ্যা বলছে। চাণক্য নীতিতে বলা হয়েছে যে একজন খারাপ মানুষকে বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তার অতীতের আচরণই তার ভবিষ্যৎ। যদি সে অন্যদের সাথে প্রতারণা করে থাকে, তবে আপনার পালাও আসতে পারে। এবার আসা যাক চতুর্থ নিয়মে, যাকে আমরা বলি সম্পত্তি বন্ধক বা গ্যারেন্টি। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে প্রমাণ এবং জামানত ছাড়া দেওয়া টাকা বালিতে জল ঢালার মতো, তা ফেরত পাওয়া অসম্ভব। যদি আপনার সামনে থাকা ব্যক্তিটি তার শপথ ও প্রতিশ্রুতিতে এতই সৎ হন, যদি তিনি ১০০% নিশ্চিত হন যে তিনি টাকা ফেরত দেবেন, তাহলে তিনি আপনাকে কোনো গ্যারান্টি দিতে ভয় পাবেন কেন? এক্ষেত্রে আপনার উচিত নিজের আবেগ একপাশে সরিয়ে রেখে সিদ্ধান্ত নেওয়া। আপনাকে একজন ব্যবসায়ীর মতো কথা বলতে হবে। আপনাকে বলতে হবে, দেখুন ভাই, নিয়ম তো নিয়মই। আমি আপনাকে টাকাটা দেব, কিন্তু আমার নীতি বলে যে বড় অঙ্কের টাকার জন্য জামানত প্রয়োজন। আমাকে একটি পোস্ট ডেটের চেক দিন, অথবা আমার কাছে মূল্যবান কিছু রেখে যান। যেইমাত্র আপনি এই শর্তটি দেবেন, ৯৯% মানুষই রেগে যাবে। তারা বলবে, আরে আপনি আমাকে সন্দেহ করছেন? আমরা ছোটবেলার বন্ধু, আমরা আত্মীয়, আপনার নরম হওয়ার কোনো দরকার নেই। এটা তাদের রাগ নয়, এটা চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয়। যে ব্যক্তি চেকে সই করতে ভয় পায়, তার আপনার টাকা ফেরত দেওয়ার কোনো ইচ্ছে নেই। চাণক্য নীতিতে বলা হয়েছে যে কেবল সেই ব্যক্তিই সুখী যে টাকার লেনদেনে লজ্জা ও দ্বিধা ত্যাগ করে এবং দৃঢ় থাকে। যদি তারা জামানত দিতে অস্বীকার করে, তবে বুঝবেন যে আপনি আপনার টাকাকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন। তাদের রাগ করতে দিন,
কারণ একজন অসৎ দেনাদারের চেয়ে একজন রাগী আত্মীয় ভালো। কিন্তু বন্ধুরা, জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন আপনি সরাসরি জামানত চাইতে পারেন না। আপনি পারেন। ধরুন তারা আপনার চেয়ে বয়সে বড়, অথবা সম্পর্কটি খুব নাজুক। এমন পরিস্থিতির জন্য চাণক্য পরোক্ষভাবে প্রত্যাখ্যান করার কৌশলের পরামর্শ দিয়েছিলেন, যাকে আজ আমরা তৃতীয় পক্ষের অজুহাত বলতে পারি। এই কৌশলে আপনাকে সরাসরি না বলতে হবে না, বরং অন্য কাউকে খলনায়ক বানাতে হবে। আপনি বলতে পারেন, চাচা বা ভাই, আমি আপনাকে এখনই টাকাটা দিয়ে দিতাম, কিন্তু আমি কি করতে পারি? আমার স্ত্রী অথবা বাবা আমার সমস্ত আর্থিক বিষয় দেখাশোনা করেন। তারা আমাকে আর্থিক বিষয়ে কড়াকড়ি করতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। তাদের না জিজ্ঞেস করে আমি যদি টাকা তুলি, তাহলে বাড়িতে বড় ধরনের বিপর্যয় ঘটবে। দেখুন, আপনি কত চতুরতার সাথে নিজের ভালো ব্যবহার বজায় রেখে প্রত্যাখ্যান করেছেন। এখন তারা যদি জোর করেন, তাহলে তাদের আপনার সিএ অথবা আপনার স্ত্রীর সাথে ঝগড়া করতে হবে, আপনার সাথে নয়। যে কিনা সেখানে উপস্থিতি নেই। এই পন্থা সরাসরি সংঘাত এড়িয়ে চলে। চাণক্য বলতেন, জ্ঞানী তিনি যিনি নিজের লাঠির ক্ষতি না করে সাপ মারতে পারেন। কিন্তু ধরা যাক অপর পক্ষটি খুব চালাক। সে বলে, ঠিক আছে, আপনার স্ত্রীর সাথে কথা বলুন, আমি অপেক্ষা করব। এখন তারা আপনার দরজায় এসে দাঁড়িয়েছে। এখানে আপনাকে চাণক্যের পরবর্তী এবং সবচেয়ে ধূর্ত কৌশলটি প্রয়োগ করতে হবে: অভাবের বিভ্রম। লোকেরা আপনার কাছে টাকা চায় কারণ তারা মনে করে আপনার কাছে নগদ টাকা অলসভাবে পড়ে আছে। আপনাকে এই বিভ্রমটি ভাঙতে হবে। আপনাকে তাদের বোঝাতে হবে যে আপনার সম্পদ আছে, কিন্তু সেগুলো সহজলভ্য নয়। আপনি বলবেন, আমার কাছে টাকা ছিল, কিন্তু গত সপ্তাহেই আমি তা একটি ফিক্সড ডিপোজিট বা জমির কিস্তিতে বিনিয়োগ করেছি। সেই টাকাটা আটকে আছে। এবার আসবে সেই মোচড় যা তাদের মনোবল ভেঙে দেবে। আপনি তাদের বলবেন, আমি ওই ফিক্সড ডিপোজিটটি ভেঙে আপনাকে টাকাটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, কিন্তু ব্যাংকের নিয়ম হল মেয়াদ পূর্তির আগে টাকা তুললে 10% জরিমানা দিতে হবে। এর মানে হল, আমি যদি 1 লক্ষ টাকা তুলি, তাহলে আমার 10,000 টাকা লোকসান হবে। আপনি যদি এই 10,000 টাকার লোকসানটা পুষিয়ে দিতে রাজি থাকেন, তাহলে আমি এক্ষুনি গিয়ে টাকাটা তুলে নেব। এটা একটা দারুণ চাল। পৃথিবীর কোনো ঋণ গ্রহীতায় আপনার হয়ে এই লোকসানটা পুষিয়ে দিতে রাজি হবে না। তারাও তো বিনা পয়সায় টাকা খুঁজছিল। যেই মাত্র আপনি লোকসানের হিসেবটা তাদের সামনে তুলে ধরবেন, তাদের উৎসাহ উবে যাবে। তারা ভাববে, 500 টাকার জন্য আমি কেন 5,000 টাকা দেব? তারা বলবে, ও না না থাক, আমি আপনার কোনো লোকসান করাতে চাই না। এইভাবে আপনি নিজের পকেট থেকে একটি পয়সাও খরচ না করে তাদের বিদায় করে দিলেন। কিন্তু শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে অন্য ব্যক্তিটি সত্যিই সমস্যায় পড়ে। কেউ হাসপাতালে, সন্তানের ফি নিয়ে হিমশিম খাচ্ছে, বা কোনো সত্যিকারের সংকটের মুখোমুখি। এইখানেই আপনার বিবেক আপনাকে ধ্বংসান করতে পারে। এমন সময় সাহায্য না করাটা কি পাপ হবে না? চাণক্য এখানে একটি খুব সুন্দর এবং নিরাপদ পথ দেখিয়েছেন: দান বনাম ধার। চাণক্য বিশ্বাস করতেন যে নিজের চেয়ে দুর্বল কাউকে টাকা ধার দিলে সে আপনার শত্রু হয়ে যায়। যদি কেউ আপনার কাছে 500 টাকা চায় এবং আপনি জানেন যে তার তা ফেরত দেওয়ার সামর্থ্য নেই, তবে তাকে 500 টাকা ধার দেবেন না। কারণ 3টি ঘটনা ঘটবে। প্রথমত, আপনি আপনার টাকা হারাবেন। দ্বিতীয়ত, যখন আপনি টাকাটা চাইবেন তখন ঝগড়া হবে। তৃতীয়ত, লজ্জায় তারা আপনার সাথে দেখা করা বন্ধ করে দেবে। অর্থাৎ তাদের টাকা দিয়ে আপনি সম্পর্ক এবং টাকা দুটোই হারালেন। এর পরিবর্তে কৌশলগত উদারতা ব্যবহার করুন। তাদের বলুন, ভাই, আমার টাকা আটকে গেছে বলে এই মুহূর্তে আপনাকে 500 টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই। কিন্তু আমি আপনার দুর্দশা বুঝতে পারছি। আমি আপনাকে 500 টাকা দিতে পারি এবং আপনাকে তা ফেরত দিতে হবে না। এটা আমার পক্ষ থেকে একটি ছোট উপহার। নিয়ে নিন। এই কাজটি জাদুকরী। এর মনস্তাত্ত্বিক প্রভাবটি বুঝুন। প্রথমত, আপনি নিজের পকেট থেকে 500 টাকা বাঁচিয়েছেন। আপনার খরচ হয়েছে মাত্র 500 টাকা। দ্বিতীয়ত, আপনি সেই ব্যক্তির চোখে নিজের সম্মান বহুগুণে বাড়িয়ে নিয়েছেন। আপনি তাকে ঋণী করেননি, আপনি তাকে সাহায্য করেছেন। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনি ভবিষ্যতের জন্য একটি সীমারেখা টেনে দিয়েছেন। যে ব্যক্তি আপনার দান গ্রহণ করেছেন, তার বিবেক তাকে আর বড় অঙ্কের টাকা ধার করতে দেবে না। পরের বার 1 লক্ষ টাকা চাওয়ার আগে তিনি 100 বার ভাববেন। একেই বলে একটি বড় সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার জন্য সামান্য মূল্য দেওয়া। সুতরাং বন্ধুরা, চাণক্য নীতি শিক্ষা দেয় যে আত্মরক্ষাই সর্বোচ্চ ধর্ম। যখন আপনি আপনার আর্থিক সীমা রক্ষা করেন, তখন আপনি আসলে নিজেকে এবং আপনার পরিবারের ভবিষ্যৎ রক্ষা করেন। না বলাটা স্বার্থপরতে নয়, এটা আত্মসম্মান, এটা সাহস। মনে রাখবেন, পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেদের সম্পদকে সম্মান করে। যারা সকলের জন্য নিজেদের ভাণ্ডার খুলে দেয়, লোকেরা তাদের বোকা বলে, উদার নয়। আর ইতিহাস সাক্ষী যে সম্পদ কখনো বোকাদের কাছে থাকে না। সুতরাং আজ থেকে যখনই ফোন বেজে উঠবে এবং কেউ ঋণ চাইবে, ঘাবড়ে যাবেন না। একটি গভীর শ্বাস নিন এবং চাণক্যকে অনুসরণ করুন। দেখবেন যে না বলাটা সাহায্য করার একটি দারুণ উপায়।
এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ নয়, বরং সবচেয়ে আরামদায়ক। এই চাণক্য নীতিতে যদি আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পেয়ে থাকেন, তাহলে কমেন্ট সেকশনে লিখুন, আমার টাকা, আমার নিয়ম। এটাই হবে আপনার সংকল্প। আজ থেকে আপনি আপনার কষ্টার্জিত অর্থ কাউকে অপব্যবহার করতে দেবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার সেই সব বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যারা তাদের সততার কারণে প্রায়শই প্রতারণার শিকার হন। হয়তো এই ভিডিওটি তাদের সারা জীবনের সঞ্চয় বাঁচিয়ে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ।